গুড মর্নিং, কেমন আছেন সকলে? আমি খুব ভালো আছি। হাই, মাই নেম ইজ কবিতা, ওয়েলকাম টু মাই নাদার ব্লগ। দিন কয়েক আগে খড়গপুরে এমন বৃষ্টি হয়েছে, তার সাথে পড়েছে শিল। মনে হচ্ছিল ছাদটা মাথার উপরে খুলে পড়ে যাবে। হঠাৎ করে বলা নেই কওয়া নেই সন্ধ্যাবেলা কোথা থেকে বৃষ্টি এসে হাজির হলো, বাবা সবাই তো অবাক। পরের দিন সকালে ফেসবুক খুলতেই দেখি সবাই মিলে তাদের উঠোনের ছবি পোস্ট করেছে। এত শিল পড়েছে, মনে হচ্ছে যেন কাশ্মীরে আছি, কেউ বলছে মানালিতে আছি। আর সত্যি সত্যি এত শিল পড়েছে, না দেখলে মনে হয় বোঝা মুশকিল। আমাদের বাংলাতে একটা চলতি কথা আছে জানেন, যে মেঘ না চাইতেই বৃষ্টি, আর ঠিক সেই জিনিসটাই হয়েছে। তবে বৃষ্টিটা হয়েছে ঠিক কথাই, কিন্তু সাথে যে শিলটি পড়েছে তাতে অনেক মানুষের অনেক ক্ষতি হয়েছে। প্রায় অনেক জীবজন্তু মারা গিয়েছে, পশু পাখি। আমাদের এখানে তো মনে হয় রাস্তাঘাটে বড় বড় সব গাছপালাগুলো ভেঙে পড়েছিল। সকালে উঠে দেখছি সেই বট গাছের ডালগুলো ভেঙে ভেঙে রাস্তায় পড়ে আছে। কতগুলো কুকুর মারা গিয়েছে অনেক। তারপরে যারা ধরুন চাষাবাদ করে তাদেরও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আর তার উপরে রইল কারেন্ট। সেই বৃষ্টিপাত হলে তো এমনিতেই কারেন্ট যায়, তারপরে এমন সেই ঝোড়ো হাওয়া বয়েছিল, সব এখানে তার ছিঁড়ে পড়ে গিয়েছে। প্রায় আমাদের এখানে 3 দিন মতন কারেন্ট ছিল না জানেন, সে কী অবস্থা। যাই হোক, চলুন কথা বলতে বলতে রান্নার দিকে এগোই, তারপরে আপনাদের সাথে গল্প করব। আজকে একটু ভাবছি চিকেন বানাবো। আজকে রবিবার, ওর বাবা বাড়িতেই আছে। আর সকালে উঠে ওর বাবা বাজারে গিয়ে একটু বাজারপাত দিয়ে একটু চিকেন নিয়ে এসছে। এই যে আলুগুলো ডুমো ডুমো করে কেটেছি, একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন, টমেটো, আর এদিকে একটু কেটে নিয়েছি ধনেপাতা। আজ একদম লাল লাল করে ভাবছি মুরগির ঝোলটা বানাবো। খুবই সিম্পল, কিন্তু খেতে হবে দারুণ। এরকমভাবে বানিয়ে দেখবেন, হোটেলের চিকেনও ফেল হয়ে যাবে। চিকেনটাকে ধুয়ে নিয়েছি, এবার মিক্সার গ্রাইন্ডারে আদা, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কাটা একটু মিহি করে বেটে নেব। আর একটু বেরেস্তা বানানোর জন্য ঝিরিঝিরি করে পেঁয়াজ কেটে নিতে হবে, তাহলে স্বাদটা আরও ভালো হবে। এই যে মিক্সার গ্রাইন্ডারে পিষা হয়ে গেছে। তবে আজকে একটা ভালো জিনিস করবো, সেটা হচ্ছে প্রেশার কুকারে বানাবো। একদম 10 মিনিটের মধ্যে চিকেনটা বানাবো, কিন্তু খেতে এত অসাধারণ হয় এই চিকেনটা, আমার তো ভীষণ ভালো লাগে। আলুগুলো দিয়ে দিচ্ছি, তবে হ্যাঁ, সর্ষের তেলে বানাতে হবে চিকেনটা, তাহলে টেস্টটা ভালো হবে। এই যে আলুগুলো দিয়ে দিলাম ভাজতে, হালকা করে ভেজে নেব। এবার বেরেস্তাটার জন্য পেঁয়াজটা দিয়ে দেবো। আজকে বিকেলে ভাবছি ছেলেটাকে একটু ডাক্তারের কাছে নিয়ে যাব। জানেন, কয়েকদিন ধরে খুব শরীর খারাপ, সর্দি। তাকে খাওয়া দাওয়া করে না, তার মধ্যে শরীর খারাপ, আরোই খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। রাত হলেই ছেলেটির গায়ে জ্বর আসছে, আর তার সাথে বমি, আর কিছুই খাচ্ছে না। এমনিতেই কিছু খায় না, তার মধ্যে আরোই খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। তো ভাবছি আজকে বিকেলে একটু ডাক্তারের কাছে নিয়ে যাব, তাই জন্য রান্নাটা তাড়াতাড়ি করে নিই। খুব একটা চিকেন করতে তো দেরি লাগে না, প্রেসার কুকারে তার উপর করছি, 10 মিনিটের মধ্যে হয়ে যাবে। আজকে চিকেন করব, একটু ভাত আর সামান্য একটু চাটনি করব। এই যে বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। এখন তো দেখি রান্নার বিভিন্ন রকমের ফিরিস্তি উঠেছে, বিভিন্ন রকমের রেসিপি উঠেছে সোশ্যাল সাইটে। তবে আগেকার দিনে মা ঠাকুমাদের হাতের রেসিপিটাই একটু আলাদা ছিল, আর এই রেসিপিটা আমার তাদের থেকেই নেওয়া। একদম প্রয়োজনীয় মশলা ছাড়া আমি কিছু নিচ্ছি না, কিন্তু খেতে এত অসাধারণ হবে এই রান্নাটা। নিত্য প্রতিদিনকার এই যে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর সামান্য নুন নিয়েছি, ব্যাস, আর কোনো মশলা দেবো না। বাটা মশলাগুলো দিয়ে দিয়েছিলাম আগেই। এবার খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। আর দেবো একটা ছোটো টমেটো ফালি করে কেটে। আর আমি একটু গন্ধের জন্য সামান্য চিকেন মশলা অ্যাড করব, তবে সেটা সম্পূর্ণ অপশনাল, আপনি নাও দিতে পারেন, সেটা না দিলেও টেস্টটা ভালো হবে। তবে মাংসটা প্রেশার কুকারে দেওয়ার আগে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবেন, এটাই হচ্ছে এই রান্নাটার ট্রিক। তবেই রান্নাটা খুব ভালোভাবে বেরিয়ে আসবে। এই যে মশলাটা কষতে আরম্ভ হয়েছে, টমেটোটা দিয়ে দিচ্ছি। হালকা হালকা কষা হয়ে গেছে, দেখবেন নিচেটাতে লেগে যাবে প্রেশার কুকারের। এই যে হালকা হালকা লাগতে শুরু হয়েছে, দেখুন। এবার মাংসটা একটু একটু করে দিয়ে দেবো। মাংসটাতে আমি নুন হলুদ মাখাইনি, এমনি রেখে দিয়েছিলাম। দেবো সামান্য একটু চিকেন মশলা গন্ধর জন্য। মাংসটাকে গরম জলে ধুয়ে রেখে দিয়েছিলাম পাশে জল ঝরতে। মশলাটা প্রায় রেডি হয়ে গিয়েছে, এবার মাংসটা একটু একটু করে দিয়ে দেবো। আচ্ছা, আপনাদের সাথে একটা ট্রিক শেয়ার করি। যদি ধরুন আপনি বাজার থেকে মাংস কিনে এনেছেন, আপনার মনে হচ্ছে যে মাংসটা খারাপ, গন্ধ ছাড়ছে, বা ধরুন তাতে কোনো জীবাণু বা পোকা আছে, তাহলে কি করে বুঝবেন? সবার প্রথমে একটি বড় পাত্রে বেশ খানিকটা গরম জল, 1 চামচ মতন হলুদ আর একটা গোটা লেবুর অর্ধেক লেবু ভালো করে মিশিয়ে নিয়ে জলটির মধ্যে চিকেনটিকে বা মটন যাই হোক না কেন ডুবিয়ে রেখে দেবেন আধ ঘন্টা মতন। তাহলে যদি কোনো জীবাণু থাকে ভেতর থেকে, তাহলে বেরিয়ে আসবে। এটা খুব ভালো ট্রিক। এতে করে মাংসর সমস্ত জীবাণুও মরে যায়। আপনি নর্মাল অবস্থাতেও যদি মাংস রান্না করেন, যদি ভালো মাংসও রান্না করেন, তাহলে সেটাকেও আপনি এভাবে ইউজ করতে পারেন। এটাও খুব ভালো আর কি।
মাংসটাকে দিয়ে দিয়েছি একটুখানি জল। এবার মাংসটাকে খুব দাঁড়ান আমি ভালোভাবে একটুখানি মিশিয়ে নিই আগে। এক হাতে ফোন ধরে এক হাতে করা সম্ভব হচ্ছে না। এই যে মিশিয়ে নিয়ে আলুগুলোকে উপর থেকে এক এক করে দিয়ে দেবো। তারপরে 1 বাটি মতন জল দেব, দিয়ে প্রেশার কুকারটা ঢাকনা বন্ধ করে দেবো। এবার নামাবার সময় উপর থেকে খানিকটা ধনে পাতা, আর যদি আপনারা চান তো গরম মশলা দেবেন, না দিলে নাও দিতে পারেন। তবে আমার বাড়িতে মা গোটা গরম মশলা পিষিয়ে দেয়, কিন্তু এখন তো গোটা গরম মশলার জায়গায় গুঁড়ো গরম মশলাও কিনতে পাওয়া যায়, সেটাও আপনারা ইউজ করতে পারেন। এই যে এইটুকুনি চিকেন আমি রেখে দিয়েছি, এটা ভাবছি আরেকদিনকে চিকেন পকোড়া বানাবো। এটাকে আমি লেবু, হলুদ আর গরম জলে ধুয়ে নিয়েছিলাম, এবার স্টোর করে রেখে দেবো একটা বক্সে। এই যে মাংসটা হয়ে গিয়েছে, আমি প্রেশার কুকারটা নামিয়ে ওপর থেকে ধনেপাতাগুলো ছড়িয়ে দিয়ে আরেকবার সিটি নিয়ে নিয়েছিলাম, তাতে করে গন্ধটা ভেতরে রয়ে গেছে ধনেপাতার, আর খুব সুন্দর হয়েছে। এত সুন্দর গন্ধ উঠেছে না চিকেনটার। আমি বাইরে গেছি জানেন তো, পাশের বাড়ি সাউথ ইন্ডিয়ান আন্টিটা বলছে সাউথ ইন্ডিয়ান অ্যাকসেন্টে, বৌমা চিকেন বানারা বহুত সুন্দর খুশবু উঠা। আমি আবার তাকে বললাম যে আন্টি আপ চিকেন লেঙ্গি ক্যা? ওরা আবার রবিবার দিন খায় না, শুধুমাত্র শুক্রবার দিনটা ওরা ননভেজ খায়। তো বললো না, খাবে না। দুপুরে খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়েছি আমরা ডক্টরের কাছে, কিন্তু মহা বিপদ, আসার সাথে সাথে বৃষ্টি। রাস্তাতেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, তবে এখানে পৌঁছতে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। এই দেখুন বাইরেটা একদম ঠিক বিস্কিট ফ্যাক্টরির অপোজিটেই আমরা ক্লিনিকটায় এসেছি। তো বাবা ছেলেকে নিয়ে দাঁড়িয়ে আছে, ওর বাবা প্রায় অর্ধেকটা ভিজে গিয়েছিল। ওর বাবা সেই সকালে ফোন করিয়ে নাম লিখিয়েছিল আমাদের, আমার ছেলের একেবারে 1 নম্বরেই নামটা ছিল। তবে আস্তে আস্তে মোটামুটি 15 মিনিট মতন লেট হয়ে গিয়েছে। অন্যান্য পেশেন্টরা এসেছে, আর 2-3 জন, বৃষ্টি পড়ছে বলে অনেকেই দেখছি আজকে আসতে পারেনি, ফাঁকা, হয়তো বৃষ্টিটা কমে গেলে আসবে। ভিজিট হয়ে যাওয়ার পরে বেশ খানিকক্ষণ আমরা বাইরেটা দাঁড়িয়ে, চলছে মুষলধারে বৃষ্টি। তোর বাবা বলছে কি করব, ওর বাবার আবার খিদেও পেয়ে গেছে, 6টা মতন বাজতে যায় জানেন। তো ওর বাবা বললো চলো, পাশেই একদম হ্যাং আউট। এর আগের দিন তো আপনাদের সাথে শেয়ার করেইছিলাম 14ই ফেব্রুয়ারি ভিডিওটা, আমরা এখানেই এসেছিলাম। তোর বাবা বললো চলো ওখানে গিয়ে একটু বসি, চা কফি খাওয়া যাক। তো এখানে আসতে দেখছি পুরোই ফাঁকা, একদম লোক নেই, সবে মনে হয় ওপেন করেছে দোকানটা। তবে এখানে আজকে একটি বাচ্চার জন্মদিন আছে, তো তাই জন্য ক্যাফেটা খোলা আছে, খুব সুন্দরভাবে সাজিয়েছে ক্যাফেটা। দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি, বাইরেটা আগে দেখাই। বৃষ্টিটা এখন একটু হালকা একদম কমেছে, তবে কমছে আর বাড়ছে, একদম পুরোপুরি যে কমছে তা নয়। লাইটটা এখনও বন্ধ রেস্টুরেন্টের। তো ছেলেটাকে বলতে, ছেলেটি বললো দাঁড়ান জ্বালিয়ে দিচ্ছি। ওর বাবা বসেছে ছেলেকে নিয়ে, এই দেখুন এদিকটা অন্ধকার পুরো, এখনও কেউ নেই, আমরাই প্রথম এসেছি। ওই পাশের দিকটা সাজিয়েছে বাচ্চাটার যেখানে জন্মদিন হচ্ছে, আপনাদেরকে দেখাই চলুন। বাড়িতে যদি কোনো শুভ অনুষ্ঠান থাকে, বা যদি কোনো প্রোগ্রাম থাকে, বা যদি কোনো রেস্টুরেন্টে কিছু বুকিং করা থাকে না, সেই সময় যদি এরকম বৃষ্টিটা চলে আসে না, কি প্রচণ্ড রাগ যে ওঠে। ছোট বাচ্চাটার জন্মদিন, পুরো টেবিলটা প্রায় অনেক 20 জন মতো টেবিল বুক করা আছে জানেন। ওই দেখুন আবার বাইরে অযোধ্যারায় বৃষ্টি নেমেছে, আর সাথে চলছে সেই শুকনো মেঘের গর্জন আর আলো। আমার যে কি প্রচণ্ড ভয় লাগে না বিদ্যুৎ চমকানোতে। যখন ছোটো ছিলাম তখন যখন বিদ্যুৎ চমকাতো দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরে শুয়ে পড়তাম। এখন এই অভ্যাসটা রয়ে গিয়েছে, সে যখন বিদ্যুৎ চমকায় জানলা দরজা বন্ধ করে চুপটি মেরে বসে থাকি আমি। আমার ছেলের আবার কোনো ভয় ডর নেই এসব। ওর বাবা এই যে লাইটটা জ্বালিয়ে দিয়েছে ভেতরে, ওর বাবা অর্ডার করছে মেনু কার্ডটা নিয়ে। সেদিনকারে সাজানোটা এখনও রয়ে গিয়েছে, এখনও অবধি খোলা হয়নি, বেলুনগুলোও দেখছি ওরকমই আছে। ওর বাবা আবার আমাকে জিজ্ঞেস করছে যে কী খাবে। আমি বললাম দুপুরের খাবারটা এখনও হজম করে শেষ করে উঠতে পারিনি। ওর বাবা আজকে দুপুরে তাড়াতাড়ি খেয়ে নিয়েছিল, তোর বাবার খিদে পেয়ে গিয়েছে। তো আমি ওকে বললাম তুমি এক কাজ করো, তুমি অর্ডার করো, যতক্ষণ তোমার খাওয়া হবে একটু সময় পাবো। আমি বাইরে বেরোবার সময় ভাবছি আজকে একটু খুব মোমো করছে মনটা, তো ভাবছি আজকে ভেজ মোমো খেয়ে বাড়ি ফিরবো। তো ওই রাস্তাতেই পড়ে মোমোটা, খুব সুন্দর মোমো নিয়ে বসে ছেলেটা, আর একটা ছেলে আর একটা মেয়ে বসে ভেজ মোমোটা বানায় খুব সুন্দর। আর স্যুপটাও বেশ ভেজ ক্লিয়ার স্যুপ বেশ ভালোই বানায় হালকার উপরে। তো ভাবছি ওটাই খেয়ে বাড়ি চলে যাব। এই যে বাবা একটা চিজ মশলা ধোসা অর্ডার করেছে। তোর বাবার বম্বে ক্যাফেতে আমরা যেখানে রেগুলার যাই সেখানে চিজ ধোসাটা খুব ভালো বানাতো, এখন তো বন্ধ করে দিয়েছে জানি না কেন, পিছনের দিকের ধোসার ক্যাফেটা। তোর বাবাকে বললাম এটা ট্রাই করো, এখানে কেমন হবে জানি না। তোর বাবা ওটাই অর্ডার করেছে। তো আমি বসে আছি ছেলেকে নিয়ে, বদমাইশি করছে ও। রেস্টুরেন্টে যে স্টাফগুলো আছে ওদের সাথে দৌড়াদৌড়ি করছে ছেলে। চলুন আপনাদেরকে দেখাই। এই দেখুন কি সুন্দর সাজিয়েছে না, আয়রা বলে কোনো বাচ্চাটার নাম বোধহয় আয়রা, কোনো মেয়ে বোধহয়। তো খুব সুন্দর লাগছে ডেকোরেশনটা, আমার বেশ সুন্দর লাগছে দেখতে।
বার্থডের আবার এটা একটু নিভে গেছে, আমি আবার বলে দিলাম যে এটা জ্বালিয়ে দাও, ওখানে নিভে গেছে। চলুন ডেকোরেশনগুলো দেখাবো আপনাদেরকে, দাঁড়ান। এই যে ওর বাবা ছেলের জন্য একটা ফ্রেঞ্চ ফ্রাইজ অর্ডার করেছে, কারণ ছেলেটা চুপচাপ বসে থাকবে, ওর বাবা খাবে, তো মোটেই সেটা তো আর হবে না, ওর বাবাকে খেতে দেবে না। তো আমি বললাম এক কাজ করো, ছেলের জন্য একটা ফ্রেঞ্চ ফ্রাইজ অর্ডার করো। তো খাচ্ছে বসে, ওর মশলাগুলো আবার ভালো লাগেনি, তো ওর বাবাকে বললাম মশলাগুলো ঝেড়ে দাও। তো ওই যে খাচ্ছে দুজনে মিলে বসে বসে। ততক্ষণ চলুন আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে ডেকোরেশনটা দেখাই। এই যে খুব সুন্দর ক্রাফটের যে পাওয়া যায়, যেগুলো আমি দেখেছি এগুলো শিল্প মেলাতে পাওয়া যায় এই ক্রাফটগুলো, তো এগুলো দিয়ে সাজিয়েছে বিভিন্ন রকমের, তারপরে কোটেশন দিয়ে আপনার দেওয়ালে লাগিয়েছে। পিপল হু লাইক টু ইট আর অলওয়েজ বেস্ট পিপল, একদম ঠিক বলেছে এই কথাটা। এই যে ওর বাবার ধোসা চলে এসছে, 2 রকমের চাটনি দিয়েছে, একটা সেই সাদা চাটনিটা যেটা আমি ইডলির সাথে বানাই, একটা দিয়েছে সাম্বার। প্লেটের স্পেসটা যেহেতু ছোটো, তাই জন্য 2টো জায়গায় কনভার্ট করে 2টো করে চাটনিগুলো দিয়ে দিয়েছে। আর এই যে ছেলের পছন্দের একটা আইসক্রিম অর্ডার করেছি, সেদিনকার বাটারস্কচটা নিয়েছিলাম, আজকে ভ্যানিলাটা নিয়েছি। তবে সেদিনের থেকে আজকের আইসক্রিমটা যথেষ্ট ভালো, খেতেও মোটামুটি ভালো লাগছে, তবে দামটা ওই সেই 1 স্কুপ আইসক্রিম 60 রুপিস। তো এটা আমি আমার ছেলের থেকে আইসক্রিম খেয়ে নিই বলে না, আমার ছেলে এক হাতে আমার হাতটাকে ধরে রেখেছে যাতে আমি আইসক্রিমটা খেয়ে নিতে না পারি। অন্যদিকে তাকিয়েছে বলে আমি একটু একটু করে খেয়ে নিচ্ছি, কারণ আমার দিকে তাকালে আমাকে আর খেতে দেবে না আইসক্রিমটা। এক হাতে ধরে রেখেছে, জানেন কি মারাত্মক বদমাস। এই দেখুন দেখে নিয়েছে, ও দেখে নিয়েছে যে আইসক্রিমের কোয়ান্টিটিটা একটু আছে, তাই জন্য আমার খাওয়া চলবে না। যদি বেশি থাকতো তাহলে আমি খেতে পারতাম, তাহলে কিছু বলতো না। যেহেতু কম, তাই জন্য ওকে একদম দেওয়াই চলবে না, আমাকে মাকে একদম দেবে না আইসক্রিম। আমি ভিডিওতে দেখাতে পারছি না, কিন্তু এক হাতে আমার হাতটা ধরে রেখেছে ও। এদিকে কথা বলতে বলতে আর বাবা দোসাটাও এসে গেছে। তো চিজ দোসা অর্ডার করা হয়েছিল, চিজটা যে কোথায় দিয়েছে ভগবানই জানে, আমি দেখতে তো পেলাম না। তো বাবাকে জিজ্ঞেস করতে বললো, বেশ ভালোই বানিয়েছে দোসাটা। তবে যাই বলুন না তাই বলুন, খড়গপুরে আমাদের সাউথ ইন্ডিয়ান ডিশেসগুলো ইডলি, দোসা, সাম্বার, আটলু, এগুলো কিন্তু খুব ভালো পাওয়া যায়। অন্যান্য স্টেটে আমি দেখেছি, আমি কিছুদিন আগে যে উড়িষ্যা ঘুরে এসেছিলাম, ওখানে ইডলিটা খেয়েছিলাম, মানে সিরিয়াসলি বলছি এত জঘন্য খেতে, আমি কোনোদিনও এরকম সাউথ ইন্ডিয়ান ইডলি আমি কোনোদিনও এরকম খাইনি। আর চাটনির তো কোনো কথাই হবে না। তবে আমার ওখানকার যেটা সবথেকে বেশি মজার জিনিস লেগেছে সেটা হচ্ছে ভেজ ইডলি। মানে ভাবুন একবার, ইডলি তার উপরে আবার নিরামিষ ইডলি, মানে আতপ চালের ইডলি। তো যাই হোক, আমাদের খড়গপুর অলওয়েজ বেস্ট, সাউথ ইন্ডিয়ান ডিশেসের কোনো কথা তুলনা হয় না সত্যি কোনো। অন্যান্য জায়গা ইভেন কলকাতাতেও আমি আমাদের খড়গপুরের মতন সাউথ ইন্ডিয়ান ডিশেস ইডলি, আপনি ইডলি পাবেন না কলকাতাতে, এখন হয়েছে কি না জানি না, তবে আগে ইডলি কোথাও পাওয়া যেত না। আমি যতবার, আমার তো কলকাতাতেই আমার মাসি মামা সবাই থাকে, আমার মায়ের বাড়ির দিক থেকে সবাই ওখানেই থাকে কলকাতাতে ম্যাক্সিমাম। তো ছোটোর থেকে আমি কোনোদিনও দেখিনি ওই ইডলি কোথাও বিক্রি হতে। এখন হয়তো পাওয়া যায়, কেউ দোকান টোকান খুলে থাকতে পারে, কিন্তু আমি খাইনি কোনোদিনও, কলকাতাতে দেখিনি কোনোদিনও সকালবেলায় ইডলির কেউ দোকান নিয়ে বসেছে বা দোকান দিয়ে। চলুন কথা বলতে বলতে আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ। ওর বাবার থেকে আমি একটু টেস্ট করে নিয়েছি, ভালোই বানিয়েছে দোসাটা। তো ছেলেটা এমন জোরে আমার নাকের নথটা ধরে টান মেরেছে, একেবারে খুলেই গেছিলো। তোর বাবা গেছে বিল দিতে, বিল দিয়ে আমরা বেরোবো এখান থেকে বাইরে। বৃষ্টিটা এখন ধরা দিয়েছে প্রায়, তো একদম ঝিরিঝিরি পড়ছে, বন্ধ হয়নি টোটালি, একদম ঝিরিঝিরি পড়ছে। তো এখান থেকে বেরিয়ে যাব মোমো খেতে, রাস্তাতেই পড়বে। তো আগের দিন যখন এসেছিলাম তখন ছেলের সাথে খুব খেলেছিল স্টাফগুলো, আজকে আবার এসে চিনতে পেরেছে, আবার ওকে নিয়ে পড়িয়েছে। বেরিয়ে গেছি আমরা ওখান থেকে। এই যে নিমপুরার যেতে যে রাস্তাটা পড়ে, এখানে এই দোকানটি আছে। তো এরা মোমোটা খুব ভালোই বানায়, আমার তো বেশ ভালোই লাগে ভেজ মোমোটা। আর সাথে একটা স্যুপও দেয়, ভেজ ক্লিয়ার স্যুপ, সেটা খাবো, অর্ডার করে দিয়েছি, খেয়ে বেরিয়ে যাব। তবে একটা জিনিস ভালো হয়েছে, বৃষ্টিটা একেবারে টোটালি বন্ধ হয়ে গিয়েছে। এই যে আমাকে মোমোটা দিয়ে দিয়েছে, আমি চটপট খেয়ে নিই। বৃষ্টিটা একদম বন্ধ হয়ে গিয়েছে টোটালি, তবে আসবে বৃষ্টিটা, মেঘ ডাকছে, রাত্রেবেলা মনে হয় ঢালবে ভালোই। তো আবার বিদ্যুৎও চমকাচ্ছে জানেন, রাত্রেবেলা মনে হচ্ছে বেশ ভালোই বৃষ্টি হবে। তো এগোলাম আমরা বাড়ির দিকে। আজকের ভিডিওটা তাহলে কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। পাশে থাকবেন, নিজেও ভালো থাকবেন, অপরকেও ভালো রাখবেন। আজকের মতন তাহলে এখানেই টাটা, গুড নাইট।